প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গরম। ওয়েলকাম টু স্টার প্লে, সাথে আছে আমি সারা মাহবুব। শুরুতেই শিরোনাম। স্থানীয় ফুটবলারদের নিয়ে বৃহস্পতিবার থেকে ক্যাম্প শুরু করছেন থমাস ডুলি। স্কোয়াডের ডাক পাওয়াদের ফোন না ধরার অভিযোগ করলেন কোচ। আসিয়ান কাপের আগেই লেস্টার ছেড়ে নতুন ক্লাবে যাচ্ছেন হামজা চৌধুরী। বাংলাদেশের জার্সিতে শুরুতে বল পেতেন না রোনান ডেকলান, স্বপ্ন দেখেন বিশ্বকাপে খেলার। 173 বছরের ইতিহাস ধারণ করে আছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। প্রতি বছর এই স্টেডিয়ামে খেলা দেখেন 35 লাখ দর্শক। আছে বিখ্যাত সংগ্রহশালা। শুরুতেই ফুটবল। স্থানীয় ফুটবলাররা ফোন ধরেন না হেড কোচের। আসিয়ান কাপের আগে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করার পর এমনটাই জানালেন থমাস ডুলি। যোগাযোগ না করলে স্কোয়াডের সবাইকে নিয়ে ক্যাম্প শুরু করাও সম্ভব হবে না। অথচ অরিজিন ফুটবলারদের ক্যাম্পে যোগ দেওয়ার আগে এটা হতে পারে লোকাল ফুটবলারদের বড় সুযোগ। বাংলাদেশের ফুটবলে স্থানীয় খেলোয়াড়দের নিয়ে আবারও প্রশ্ন। জাতীয় দলের কোচিং স্টাফের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও নাকি দেখা যাচ্ছে অনীহা। আসিয়ান কাপের আগে স্থানীয় ফুটবলারদের নিয়ে 27 আগস্ট থেকে ক্যাম্প শুরু করতে যাচ্ছেন হেড কোচ থমাস ডুলি। সেই লক্ষ্যে 28 জনের প্রাথমিক স্কোয়াডও করেছেন ঘোষণা। ক্যাম্প শুরুর আগে স্থানীয় ফুটবলারদের সঙ্গে কথা বলতে ফোন করেছিলেন ডুলি, কিন্তু তার দাবি অনেকেই সেই ফোন ধরেননি। কয়েকজন ফুটবলারকে ফোনে পাওয়া যাচ্ছে না, তারা কোনো বার্তাও পাঠাচ্ছে না। আমরা সবাইকে সাথে পাওয়ার চেষ্টা করছি, কারণ ওই খেলোয়াড়রা বা ভালো খেলোয়াড়রা দলে থাকলে সেটা দলের জন্য ভালো, ইনফ্যাক্ট সবার জন্যই ভালো। কিন্তু বিষয়গুলো তো সবসময় আমাদের হাতে থাকে না। ডুলির অভিযোগ সত্য হলে এটি শুধু কয়েকজন ফুটবলারের ফোন না ধরার ঘটনা নয়, স্থানীয় দলের সঙ্গে যোগাযোগ এবং দায়িত্ববোধের জায়গায় স্থানীয় ফুটবলারদের মানসিকতা নিয়েও বড় প্রশ্ন তৈরি করে। জাতীয় দলের জার্সি পেতে যেমন পারফরমেন্স জরুরি, তেমনি জরুরি পেশাদারিত্ব ও দায়িত্ববোধ। ডুলির এই অভিযোগ তাই স্থানীয় ফুটবলারদের জন্য হয়ে উঠতে পারে সতর্কবার্তা। এমন অভিযোগ শুধু যোগাযোগের ঘাটতির নয়, বরং খেলোয়াড়দের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলছে। জাতীয় দলের দরজায় থাকা একজন ফুটবলারের কাছে কোচিং স্টাফের ফোন কতটা গুরুত্বপূর্ণ সেটিও সামনে এসেছে এই ঘটনায়। আমি চাই আপনি খেলুন, কিন্তু আপনি যদি উত্তরই না দেন তবে আমার কি করার আছে? কিছুই করার নেই। আমি তো আর গাড়ি চালিয়ে গিয়ে আপনাকে খুঁজে বের করব না। দেশের হয়ে খেলতে চাইলে খুব ভালো, আর খেলতে না চাইলে সেটা আপনার ব্যাপার। প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া লোকাল ফুটবলারদের মাঝে অন্যতম আলোচিত নাম সৌরভ দেওয়ান। ঘরোয়া ফুটবলে মোহামেডানের হয়ে ভালো পারফরমেন্সের পর এবার ডুলির পরিকল্পনায় জায়গা পেয়েছেন তিনি। অর্থাৎ নতুন কোচ ঘরোয়া লিগে পারফর্ম করা ফুটবলারদের গুরুত্ব দিচ্ছেন, এটা তার স্কোয়াড নির্বাচনে স্পষ্ট। বিদেশি ফুটবলাররা জাতীয় দলে জায়গা পেতে নিজেদের প্রমাণ করতে যেমন প্রস্তুত থাকেন, স্থানীয় ফুটবলারদের কাছ থেকেও একই ধরনের পেশাদার আচরণ প্রত্যাশিত। বিশেষ করে জাতীয় দলের প্রস্তুতির সময় কোচিং স্টাফের সঙ্গে যোগাযোগে কোনো ধরনের গাফিলতি ভবিষ্যতে সুযোগ পাওয়ার ক্ষেত্রে বড় প্রভাব ফেলতে পারে। সারা মাহবুব, স্টার প্লে। লেস্টার সিটি থেকে কি এবার বিদায়ের পথে হামজা চৌধুরী? ট্রান্সফার উইন্ডোর ডেডলাইনের আগে বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডারকে দলে নিতে প্রস্তাব দিয়েছে ডার্বি কাউন্টি। এদিকে জানা গেছে তাকে ছেড়ে দিতে পারে লেস্টার সিটিও। ডার্বির প্রস্তাব আর হামজার সম্ভাব্য নতুন ঠিকানা নিয়ে বিস্তারিত থাকছে তানজিম ঐশীর রিপোর্টে। এই মুহূর্তে হামজা চৌধুরীর সময়টা যেন বসে বসেই কাটছে। নতুন মৌসুমে লেস্টার সিটির জার্সিতে নিয়মিত জায়গা হচ্ছে না। মঙ্গলবার রাতে ক্যারাবাও কাপে ইপসউইচ টাউনের বিপক্ষেও জায়গা হয়নি। তবে এরই মধ্যে তার সামনে খুলে গেছে নতুন ঠিকানার সম্ভাবনা। To be able to come back and help in any way I can, if that's to inspire the younger generation to play football. ইংলিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানাচ্ছে, ট্রান্সফার উইন্ডোর ডেডলাইনের আগে হামজাকে দলে নিতে আনুষ্ঠানিকভাবে এগিয়েছে ডার্বি কাউন্টি। মাঝমাঠ শক্তিশালী করতে প্রাইড পার্কে বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডারকে পেতে চায় তারা, আর তাতে নাকি সাড়াও দিতে পারে লেস্টার। কিং পাওয়ার স্টেডিয়ামে হামজার চুক্তির শেষ বছর চলছে।
তাই চুক্তি শেষ হওয়ার আগে তাকে বিক্রি করতে পারলে লেস্টারের দুটো লাভ, একদিকে ট্রান্সফার ফি, অন্যদিকে কমবে তার বেতনের চাপ। এছাড়াও লিগ ওয়ানে নেমে যাওয়ার পর লেস্টারের হয়ে এখনো কোনো ম্যাচে শুরুর একাদশের জায়গা হয়নি 28 বছর বয়সী এই মিডফিল্ডারের, বরং 3 ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। তার আগে গেল মৌসুমের দ্বিতীয়ার্ধেও শেফিল্ড ইউনাইটেডের হয়ে ধারে খেলেছিলেন হামজা, সেখানে 19 ম্যাচের মধ্যে 16টাতেই ছিলেন শুরুর একাদশে। যদিও ডার্বির মাঝমাঠে এরই মধ্যে রয়েছেন লুইস ট্রাভিস আর অ্যালেক্স মরওয়ার্ড, তারপরও হামজার অভিজ্ঞতা আলাদাভাবে নজর কেড়েছে দলটার। আগ্রহের কারণটাও অবশ্য খুবই স্পষ্ট, প্রিমিয়ার লিগ আর চ্যাম্পিয়নশিপে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। লেস্টারের হয়ে জিতেছেন 2021 সালে এফএ কাপ, 2021-22 মৌসুমের কমিউনিটি শিল্ড আর 23-24 মৌসুমের চ্যাম্পিয়নশিপ শিরোপা। এছাড়াও মাঠে আগ্রাসী খেলার জন্য পরিচিত হামজা দেওয়ান চৌধুরী। তাই বাংলাদেশি মিডফিল্ডারের সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে ডার্বি কাউন্টির নাম এখন আলোচনায়। চ্যাম্পিয়নশিপের ক্লাবটা আগামী 1 সেপ্টেম্বর ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগেই স্কোয়াড আরও শক্তিশালী করতে চায়। তানজিম ওসিম, স্টার প্লে। যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা দুই যমজ ভাই রোনান ও ডেকলান সুলিভান বাংলাদেশের হয়ে জিতেছেন অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপ। তবে দেশে এসে প্রথমে তাদের বাধা ছিল ভাষার বাধা, নতুন পরিবেশ আর দলে জায়গা পাওয়ার চ্যালেঞ্জ। কিন্তু মাঠের পারফরমেন্সেই খুব দ্রুত নিজেদের প্রমাণ করেছেন। এখন স্বপ্ন দেখছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিভাদের নিয়ে দেশের ফুটবলকে আরও শক্তিশালী করার। ফিলাডেলফিয়া থেকে ঢাকা দূরত্বটা শুধু হাজার হাজার মাইলের নয়। রোনান আর ডেকলান সুলিভানের জন্য এটা ছিল নিজেদের শেকড়ের কাছে ফিরে আসার যাত্রা। বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাই যুক্তরাষ্ট্রের ফুটবল কাঠামোয় বেড়ে উঠেছেন। 2026 সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের শিরোপাটা কিন্তু বাংলাদেশের হয়েই উঁচিয়ে ধরেছেন। কেমন ছিল দেশের হয়ে প্রথমবার খেলার অভিজ্ঞতা? ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে সেই গল্পই শুনিয়েছেন দুই ভাই। আপনি যখন বিদেশি তখন শুরুতে বল পাওয়া কঠিন, কারণ আপনি ভাষাটা বলতে পারেন না। হয়তো অন্য খেলোয়াড়রাও আপনাকে সেখানে দেখে খুব একটা খুশি ছিল না, কিন্তু কয়েকবার বল পেয়ে আপনি কি করতে পারেন সেটা দেখাতে পারলে পরিস্থিতি সহজ হয়ে যায়। বাংলাদেশে এসে শুধু ফুটবলই খেলেননি দুই ভাই, ঢাকায় পেয়েছেন মানুষের ভালোবাসা, ফুলের শুভেচ্ছা আর নতুন পরিচিতি। ডেকলানের ভাষায় মনে হচ্ছিল বাংলাদেশে তারাই তখন হট নিউ থিং। আমরা অনেক মানুষের সঙ্গে দেখা করেছি, সবাই এত খুশি, এত কৃতজ্ঞ ছিল যে আমরা দেশের জন্য ট্রফিটা নিয়ে এসেছি। সবাই সত্যিই খুব উত্তেজিত ছিল। আমেরিকায় যুব ফুটবলে এমন কিছু দেখা যায় না। সুলিভান ভাইদের গল্প শুধু দুই তরুণ ফুটবলারের গল্প নয়। রোনান ডেকলান মনে করেন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রতিভাদের জাতীয় দলের সঙ্গে যুক্ত করা গেলে বদলে যেতে পারে দলের মান। আর সেই স্বপ্নের পরিধি শুধু সাফ চ্যাম্পিয়নশিপেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশের ফুটবলকে একদিন এশিয়ান কাপ কিংবা বিশ্বকাপের মঞ্চে দেখতে চান তারা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের একত্রিত করে তৈরি করতে চান শক্তিশালী জাতীয় দল। অনেক বিদেশি খেলোয়াড় এখন বাংলাদেশে খেলতে আগ্রহী। যখন আমি 64 দলের বিশ্বকাপের কথা ভাবি, তখন মনে হয় আমরা যদি এই সব খেলোয়াড়কে নিয়ে আসতে পারি তাহলে আমাদের যোগ্যতা অর্জনের সুযোগ আছে। এটাই স্বপ্ন, এটাই চূড়ান্ত লক্ষ্য। রোনান আর ডেকলানের বাংলাদেশ অধ্যায় মাত্র শুরু। এখন অপেক্ষা এই নতুন প্রজন্মের হাত ধরে বাংলাদেশের ফুটবল কতদূর যেতে পারে সেটাই দেখার। তানজিম ওসিম, স্টার প্লে। ব্রাজিলের সাথে ফ্রেন্ডলি ম্যাচের জন্য সরকারের পক্ষ থেকে কোনো টাকা খরচ করা সম্ভব নয়। তবে বাফুফে বেসরকারিভাবে স্পন্সর জোগাড় করলে সব ধরনের সহযোগিতা করা হবে, এমনটাই জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গলবার ঢাকায় বক্সিং ফেডারেশনের আয়োজন করা এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশের চলমান অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে সরকারের পক্ষ থেকে এত বড় বাজেটের একটা ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। সেই সাথে আমিনুল হক বড় দলের সাথে অনেক টাকা খরচ করে ম্যাচ খেলার চেয়ে দেশের অবকাঠামোগত উন্নয়ন আর তৃণমূলের খেলোয়াড়দের উপর সেই টাকা খরচের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। দো ভাই
বিষয়টি নিয়ে আমি বলেছি একদমই প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে সভাপতি তাবিদ আউয়ালের সাথে কথা হয়েছে, আমরা ওই প্রাথমিক আলোচনাটুকুই করেছি। বাট এখানে কতটুকু ব্যয় ভার বহন করতে হবে, আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে এখনো খোলামেলা কোনো ডিসকাশন হয়নি। তো ডিসকাশন না হওয়ার আগে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। ডিসকাশন হলে দেন আমরা চেষ্টা করব কিভাবে এটাকে যাতে বাস্তবায়ন করা যায়। শৃঙ্খলা ভঙ্গের দায়ে জেরার্ড জোনসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বাফুফে। ফেডারেশনের কর্তারা বলছেন আলোচনা করে নেওয়া হবে সিদ্ধান্ত। এশিয়ান কাপ বাছাইয়ে যদি জেরার্ডকে সরিয়ে দেওয়া হয় তাহলে অ্যাডামদের ডাগআউটে দেখা যেতে পারে সহকারী দেশি কোচ আতিকুর রহমান মিশুকে। অনূর্ধ্ব ২০ দলের ক্যাম্পের দুই কোচের হাতাহাতির ঘটনার তথ্য এখন বাফুফের টেবিলে। সূত্র বলছে বিগত সময়ের ঘটনা ও হোটেলের মারামারির ঘটনায় শাস্তি নেমে আসতে পারে হেড কোচ জেরার্ড জোনসের ওপর। সেক্ষেত্রে এফসি অনূর্ধ্ব ২০ দল থেকে জেরার্ড জোনসকে যদি সরিয়ে দেওয়া হয়, অ্যাডামদের হেড কোচ হবার যোগ্যতা আছে সহকারী কোচ আতিকুর রহমান মিশুর। ইংলিশ এই কোচ গেল কয়েকদিনে যা যা করেছেন তা আচরণবিধি লঙ্ঘন করেছে বলছেন অনেকে। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার চিন্তা করছে বাফুফে। শৃঙ্খলা তো বিঘ্ন ঘটেছে, সেই জায়গা থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এই বিষয়ে একটা ব্যবস্থা তো নিবে। সেটা এখনও প্রেসিডেন্ট এবং আমাদের যারা কর্মকর্তা আছেন ওরা বসে সিদ্ধান্ত নেবে। ৩১ আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দলের এশিয়ান কাপ বাছাইয়ের লড়াই। টুর্নামেন্টের জন্য প্লেয়ার সিলেকশন ও কোচিং প্যানেল ঠিক হয়ে গেছে, তাই ব্যবস্থা নিতে কিছুটা সময় লাগবে। এখানে আমাদের সামনে ২৮ তারিখ টিম যাচ্ছে ইয়েতে, তো সেই জায়গায় কিন্তু আমাদের হলো টিম সিলেকশন, তারপরে আমাদের কোচিং প্যানেল সব কিছুই ফাইনাল হয়ে গেছে। তো আমরা ব্যবস্থা নিব, অবশ্যই ব্যবস্থা নিব। সেক্ষেত্রে আমাদের একটু সময় লাগবে, আলোচনার মাধ্যমে আমরা ব্যবস্থা নিব। শৃঙ্খলা ভঙ্গের দায়ে জেরার্ডের চাকরি চলে গেছে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে তা সত্য নয়। এমন পদক্ষেপ এখন পর্যন্ত নেয়নি বাফুফে। ইয়াসির আরফাত সবুজ, স্টার প্লে, ঢাকা। বাংলাদেশের ফুটবলে সিন্ডিকেট, এই আলোচনা চলছে লম্বা সময় ধরে। অনূর্ধ্ব ২০ দলের হেড কোচ আর সহকারী কোচের হাতাহাতির ঘটনায় সেটা এবার আরও জোরালো হয়েছে। অভিযোগ সহকারী কোচ আতিকুর রহমান মিশুর দিকে। কিন্তু ঘটনা আসলে কি, ক্যাম্পে কি ঘটেছে, বিস্তারিত মামুনুর রশিদের বিশ্লেষণে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই চোখে পড়ে বাংলাদেশের ফুটবল থেকে সিন্ডিকেট হটাও, ফুটবল বাঁচাও। সম্প্রতি হেড কোচ জেরার্ড জোনস আর সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে ঘটে যাওয়া ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকাল কোচকেই বেশি দোষ দেওয়া হচ্ছে। সিন্ডিকেট বলতেও দ্বিধা করছেন না সমর্থকরা। ঘটনা কি এখানেই শেষ? একেবারেই না। চলুন একটু পেছন থেকে ঘুরে আসা যাক। 2024 নারী সাফ টুর্নামেন্টে সেবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, কিন্তু সেই আসরের মাঝেই কোচ পিটার বাটলারের সাথে দ্বন্দ্বে জড়িয়েছিলেন সিনিয়র ফুটবলাররা। সেটি পরবর্তীতে অনুশীলন কিংবা কোচ বয়কটের মতো পরিস্থিতিতেও গড়িয়েছিল। সেই ঘটনার জের ধরে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সাথেও মতমালিন্যে জড়িয়ে পড়েছিলেন পিটার বাটলার। সেই সময়ে লোকাল কোচদের নামও এসেছিল দলে। বিভক্তিতে লোকাল কোচদের দায়ও দেখছিলেন সমর্থকরা। প্রশ্নটা এখানেই, বড় টুর্নামেন্ট চলার সময় কিংবা তার আগে বারবার কেন বিদেশি কোচদের নিয়ে সমস্যা তৈরি হচ্ছে? বিদেশি কোচরা কি ফলাফল এনে দিতে পারছেন না? তারা কি পক্ষপাতিত্ব করছেন? তারাই কি সিন্ডিকেটে জড়িয়ে পড়ছেন? উত্তর হলো না। বিদেশি কোচরা খুব বেশি প্রফেশনাল, ভালোর জন্য যা দরকার তার বাইরে তারা কিছু চিন্তা করতে চান না। এখানেই তৈরি হচ্ছে সমস্যা। বাংলাদেশ ভৌগোলিকভাবেই আবেগতাড়িত দেশ। লোকাল কোচরা এখানকার ফুটবলারদের সম্পর্কে ভালো জানেন, এদেরকে ছোটবেলা থেকেই দেখে আসছেন। একটি ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে ফুটবলারদের সাথে লোকাল কোচদের। সেই জায়গায় যখন বিদেশি কোচরা হস্তক্ষেপ করছেন তখনই বাড়ছে ঝামেলা। অনূর্ধ্ব ২০ দল যখন যশোরে ক্যাম্প করছিলেন তখনই লোকাল কোচ আতিকুর রহমান মিশুকে নিয়ে বিভিন্ন অভিযোগ উড়ে আসছিল। পক্ষপাতিত্বের অভিযোগ,
পাওয়া যাচ্ছিল, যদিও সেগুলোর কংক্রিট প্রমাণ মেলেনি। তবে এবার খোদ হেড কোচ অভিযোগ করেছেন শারীরিক আঘাতের কথা, সেটা দেশের গণ্ডি পেরিয়ে ব্রিটিশ পুলিশের কাছেও গিয়েছে, যা নিশ্চিতভাবেই দেশের ফুটবলে প্রভাব ফেলবে। ঘটনার পেছনের ঘটনা খুঁজতে গিয়ে উঠে এসেছে দুই কোচের মতপার্থক্যের কারণ। মূল সমস্যা তৈরি হয়েছে লোকাল ফুটবলার বাছাইয়ের প্রক্রিয়ায়। জেরার্ড জোন্স যেসব লোকাল ফুটবলারকে স্কোয়াডে রাখেননি, তার মধ্যে কয়েকজনেরটা মেনে নিতে পারেননি আতিকুর রহমান মিশু। তিনি তার মতো করে সেটি কোচকে জানিয়েছিলেন, কিন্তু জেরার্ড সেটি ভালোভাবে নেয়নি। সেখান থেকেই ঘটনার সূত্রপাত, তৈরি হতে থাকে দূরত্ব। সেই দূরত্ব একটা সময় কথা কাটাকাটিতে পরিণত হয় এবং শেষ পর্যন্ত হাতাহাতিতেও গড়ায়। এই বিষয়ে দুই কোচই বাফুফের কাছে নিজেদের অবস্থান জানিয়েছেন, যদিও এখনো পর্যন্ত বাফুফে থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। সূত্র বলছে শেষ পর্যন্ত অনূর্ধ্ব-20 দল নিয়ে এএফসির টুর্নামেন্ট খেলতে যাবেন হেড কোচ জেরার্ড জোন্স। সহকারী কোচ আতিকুর রহমান মিশুর এই সফরে যাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দেশের ফুটবলে বরাবরই আলোচনা হয়ে আসছে সিন্ডিকেট নিয়ে। হাভিয়ার কাভরেরা জাতীয় দলে থাকার সময় তার বিরুদ্ধে উঠেছিল পক্ষপাতিত্বের অভিযোগ। বিশেষ করে লোকাল কোচরা তাকে এই বিষয়ে সহযোগিতা করতেন, সেই অভিযোগ ছিল গুরুতর। এবার অনূর্ধ্ব-20 দল নিয়েও একই অভিযোগ। এএফসির মতো টুর্নামেন্টের আগে সিন্ডিকেটের অভিযোগ। দুই কোচের হাতাহাতি, সব মিলিয়ে প্রশ্ন উঠছে অরিজিন ফুটবলারদের নিয়ে বাংলাদেশের ফুটবল যে সুদিনের স্বপ্ন দেখেছিল, সেটি কি আসলে বাস্তবায়ন হবে? মামুনুর রশিদ, স্টার প্লে। এবারে ক্রিকেটের খবর। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ক্রিকেটের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যে মাঠ। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে অবস্থিত এই স্টেডিয়াম বিখ্যাত তার ধারণ ক্ষমতার জন্য। ক্রিকেটের ইতিহাসে প্রথম লক্ষাধিক দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম এটি। প্রতি বছর প্রায় ৩৫ লাখ দর্শককে হোস্ট করে এমসিজি, যা সাক্ষী হয়েছেন একাধিক বিশ্বকাপের ফাইনালের। এমসিজি বিখ্যাত তার সংগ্রহশালার জন্যেও। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ঘুরে দেখে বাকিটা জানাচ্ছেন মাহবুব রিমন। ওয়েলকাম টু এমসিজি মেলবোর্ন ক্রিকেট ক্লাবে আপনাকে স্বাগতম। ক্রিকেটের মক্কা যদি হয় লর্ডস, তবে আধুনিকতা, নান্দনিকতা আর সৌন্দর্যে এই এমসিজি ছাড়িয়ে যাবে অন্য সব স্টেডিয়ামকে। আজ আমরা আপনাদের ঘুরে দেখাবো, জানানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব এই স্টেডিয়ামের আদ্যপান্ত। (1853 থেকে 2026) সময়ের আবর্তে গেল 173 বছর ধরে মাথা উঁচু করে ঠায় দাঁড়িয়ে যে স্টেডিয়াম। ফুটবল, রাগবি কিংবা অ্যাথলেটিক্স, এমসিজি যেন কালের সাক্ষী। স্টেডিয়ামের প্রবেশদ্বারেই আপনাকে স্বাগত জানাবে অজি কিলিং পেসার কিংবদন্তি ডেনিস লিলির স্ট্যাচু। পাশেই বোলিং অ্যাকশনে লোকাল বয় শেন ওয়ানের মনুমেন্ট চোখে জল আনবে যে কোনো ক্রিকেট ভক্তের। অস্ট্রেলিয়ান ক্রিকেটের আতুর ঘর এই মেলবোর্ন, যেখানে অনুষ্ঠিত হয়েছিল ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট। 1971 সালে অনুষ্ঠিত ওয়ানডে ক্রিকেটের জন্মস্থানও এই মেলবোর্ন। বর্তমানে প্রায় 4.06 একর জমির উপর অবস্থিত এই মাঠ। লর্ডসের পর এটি একমাত্র স্টেডিয়াম যেখানে একাধিকবার হয়েছে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। এমসিজি বিখ্যাত তার জাদুঘরের জন্য, যেন ইতিহাসের অমূল্য দলিল। শুরুর টসের কয়েন, প্রথম বল, বলের বিবর্তন, অনার্স বোর্ড, প্রুডেন্সিয়াল কাপের অরিজিনাল ট্রফি কিনে সেখানে। মেলবোর্নের প্রতিটি ঘাস আজও মনে রেখেছে শেন ওয়ানকে। জাদুঘরেও তার 3D ভার্সন। চোখের সামনে এই কিংবদন্তি লেগির পাঠদান পুরো পরিবেশকে করবে আরও আবেগী। ভেতরের প্রথম দর্শনে চোখ জুড়াবে, যেন ক্লান্তি নেই, রূপকথার মতোই বাস্তব। এই মাঠে বসে একসঙ্গে খেলা দেখতে পারবেন লক্ষাধিকের অধিক দর্শক, যার সামনে কেবল নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এমসিজির ঠিক পাশেই বিখ্যাত রড লিভার অ্যারেনা, যেখানে অনুষ্ঠিত হয় টেনিস ক্যালেন্ডারের বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন। বিশ্বের একমাত্র স্টেডিয়াম এমসিজি, যেখানে মুসলিম, খ্রিস্টান, হিন্দু সহ সকল ধর্মের মানুষের জন্য আছে প্রার্থনার আলাদা কক্ষ। সব মিলিয়ে মেলবোর্ন শুধু কোনো ক্রিকেট মাঠই নয়, এমসিজি যেন জীবন্ত আর্কাইভ। মাহবুব রিমন, স্টার প্লে, মেলবোর্ন, অস্ট্রেলিয়া। 30 উইকেটের পতন, ম্যাচ হয়েছে মাত্র 125 ওভার। তাতেই মাত্র 2 দিনে শেষ হয়েছে অস্ট্রেলিয়া বাংলাদেশ ম্যাকাই টেস্ট। অথচ সেই পিচই পেতে যাচ্ছে আইসিসির সর্বোচ্চ
ভেরি গুড রেটিং। কিন্তু এখানেই প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। তার অভিযোগ, ভারত বা উপমহাদেশে এমন ফলাফল হলে পিচ নিয়ে সমালোচনার ঝড় উঠত, কিন্তু অস্ট্রেলিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিন্ন মানদণ্ড। মাত্র 750 বল শেষ অস্ট্রেলিয়া বাংলাদেশ ম্যাকাই টেস্ট। প্রথম দিনেই পড়েছে 18 উইকেট। বাংলাদেশেরও 2 ইনিংস 100-র নিচে। অথচ এমন একটা ম্যাচের পরও রেফারি স্যার রিচি রিচার্ডসনের রিপোর্টে ম্যাকাইয়ের পিচকে নাকি দেয়া হচ্ছে ভেরি গুড রেটিং। মূলত আইসিসির 4 স্তরের মধ্যে ভেরি গুড সর্বোচ্চ রেটিং। সাধারণত ভালো ক্যারি, সীমিত সিম মুভমেন্ট আর ধারাবাহিক বাউন্স, সঙ্গে ব্যাটার বলের মধ্যে ভারসাম্যপূর্ণ লড়াই থাকলেই এমন রেটিং দেয়া হয়। কিন্তু এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সুনীল গাভাস্কার। গাভাস্কারের বক্তব্য, অস্ট্রেলিয়ায় গত কয়েক বছরে একাধিক টেস্ট 2 দিনের মধ্যে শেষ হলেও পিচ নিয়ে কোনো সমালোচনা দেখা যায়নি। অথচ ভারতে 3 দিনে কোনো টেস্ট শেষ হলেই পিচ, বিসিসিআই আর ভারতীয় ক্রিকেটকে নিয়ে নানা প্রশ্ন তোলা হয়। গাভাস্কার আরও বলেন, পিন খেলার ক্ষেত্রে ব্যাটারদের টেকনিকের ঘাটতি নিয়ে একইভাবে প্রশ্ন তোলা হয় না, বরং পিচকেই দায়ী করা হয়। তার মতে, দ্রুত গতির আর বাউন্সি পিচে ব্যাটিংকেই কেন ব্যাটিং দক্ষতার সবচেয়ে বড় মাপকাঠি ধরা হবে, সেটাও প্রশ্নের বিষয়। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে পার্থ টেস্টও 2 দিনের মধ্যেই শেষ হয়েছিল। সেখানে পড়েছিল 32 উইকেট। এরপরও সে পিচ পেয়েছিল ভেরি গুড রেটিং। তাই ম্যাকাইয়ের পিচের সম্ভাব্য এই রেটিং সামনে এনে গাভাস্কারের প্রশ্ন, ক্রিকেটে পিচ বিচার করার ক্ষেত্রে সত্যিই কি একই মানদণ্ড অনুসরণ করা হয়? বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ম্যাচ শেষে প্রশ্ন তুলেছিলেন একই প্রসঙ্গে। তার প্রশ্ন, উপমহাদেশে একই দিনে 18-19 উইকেট পড়লে যদি পিচ নিয়ে এত সমালোচনা হয়, তাহলে অস্ট্রেলিয়ায় একই ঘটনা ঘটলে সেটা নিয়ে কেন একইভাবে কথা বলা হবে না? তানজিম ঐশী, স্টার প্লে। আজকে খেলাও থামবে না, খবরও না, স্টার প্লের সাথেই থাকুন।